আমার নাম মিতালি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার আজকের গল্পটা হয়তো সমাজের চোখে ভালো নয়, কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন এবং গোপন সত্যি। এই কথাগুলো বলার সময়ও আমার বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে যেন কেউ এখনই এসে সব জেনে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি, সব নারীর জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তারা এমন কিছু খোঁজেন যা তাদের স্বামীর কাছ থেকে পাওয়া যায় না। এটা দোষ না, এটা চাহিদা, একাকিত্ব আর অনুভূতির খেলা। গল্পটা আমার জীবন থেকেই নেওয়া। আমার মনের ভেতরে যে ঝড় চলছে সেটা তোমাদের কাছে খুলে বলার আগে আমি একটা কথা বলতে চাই। যদি তোমাদের আমাদের এই চ্যানেলটি ভালো লাগে, যদি তোমরা আমাদের এমন জীবন ঘনিষ্ঠ গল্পগুলো শুনতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের সাহস যোগায়। এবার চলো শুরু করি আমার সেই গোপন অধ্যায়। আমার স্বামী সুমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমাদের বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। সংসার, 2 কামরার সাজানো ফ্ল্যাট আর একটা 6 বছরের ছেলে, সবই আছে। বাইরে থেকে দেখলে আমাদের জীবনটা আর 5টা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মতোই, হাসি খুশি, সাজানো গোছানো। কিন্তু ভেতরের ছবিটা অন্যরকম ছিল। সুমন মানুষটা খুব ভালো, সৎ, পরিশ্রমী, কিন্তু একটা ব্যাপারে ওর ভীষণ অভাব ছিল, সেটা হলো সময় আর মনোযোগ। কাজের চাপে ও যেন দিন দিন একটা মেশিনে পরিণত হচ্ছিল। সকালে তাড়াহুড়ো করে অফিসে যাওয়া, ফিরতে ফিরতে রাত 10টা 11টা। ফিরেই হয় অফিসের মেল চেক করা, নয়তো ক্লান্তিতে চুপচাপ শুয়ে থাকা। আমাদের মধ্যে কথা হতো, কিন্তু সেটা প্রয়োজনীয় কথা। বাজার থেকে এটা আনতে হবে, বাচ্চার স্কুল ফি জমা দিয়েছ, এই ধরনের কথা। ভালোবাসার কথা, খুনসুটি বা আমার মনের ভেতরের কথা, এসবের জন্য সুমনের কাছে যেন কোনো স্পেস ছিল না। একটা সময় ছিল যখন আমি খুব অভিমান করতাম, ঝগড়াও করতাম, কিন্তু ঝগড়া করতেও শক্তি লাগে, যেটা একটা সময় আমার আর ছিল না। আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। আমাদের এই নিরস জীবনের একমাত্র বাইরের লোক ছিল সুমনের বন্ধু রাজু। রাজু ছিল সুমনের কলেজের বন্ধু। এখন একই অফিসে চাকরি করে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। রাজু অবিবাহিত, কিন্তু আমাদের বাড়িতে ওর অবাধ যাতায়াত। সপ্তাহে অন্তত 3-4 দিন ও আসত। হয় সুমনের সঙ্গে অফিসের জরুরি কাজ নিয়ে আলোচনা, নয়তো নিছক আড্ডা। রাজু স্বভাবের দিক থেকে সুমনের ঠিক উল্টো, খুবই প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা, মানুষের দিকে মনোযোগ দিতে জানে। সুমন যখন চুপ করে বসে থাকত, রাজু তখন গল্প করত। সে আমার রান্নার প্রশংসা করত, আমার নতুন শাড়ির রং নিয়ে মন্তব্য করত, এমনকি আমার ছেলের সঙ্গেও ঘন্টার পর ঘন্টা খেলতে পারত। রাজু যখন থাকত তখন মনে হতো যেন ঘরটা একটু আলো হয়ে উঠেছে। প্রথম প্রথম আমি এসব স্বাভাবিকভাবেই নিতাম, বন্ধুর বন্ধু, অতিথি। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম রাজু যেন আমাকে আলাদাভাবে দেখে। ওর চোখ আমার দিকে একটু বেশি সময় ধরে থাকে। আমি কিছু বললেই সে এমনভাবে হাসত যেন আমার কথাতে খুব গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। আমার মন তখন এক মরুভূমি, আর রাজু ছিল যেন এক পশলা বৃষ্টি। আমি জানি এমনটা ভাবা ঠিক নয়। ও সুমনের বন্ধু, আমার অতিথি, কিন্তু সেই একাকিত্ব আর অবহেলার জায়গাটাতেই রাজু সুযোগ পাচ্ছিল, বা হয়তো সুযোগ সৃষ্টি হচ্ছিল। একদিন খুব সামান্য একটা কারণে সুমন আর আমার মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। সুমন সেদিনও গভীর রাতে ফিরেছিল, আর তার দেরি হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, সারা দিন তো ভরেই থাকো, আমার কাজের চাপ তুমি বুঝবে না। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল। সারা দিন ঘর সামলানো, ছেলেকে দেখা, এতে কি কোনো কাজ নেই? আমি আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বারান্দায় চলে গেলাম। সুমন হয়তো ভেবেছিল আমি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাব, তাই সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। আমি একা বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছি। মনে হচ্ছে আমার জীবনটা অর্থহীন। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। এত রাতে কে এলো? আমি চোখ মুছে ভেতরে গেলাম। দরজা খুলতেই দেখি রাজু দাঁড়িয়ে আছে,
হাতে একটা ফাইল। রাজু আমাকে দেখেই চমকে গেল। মিতালি, তুমি কাঁদছিলে কেন? সুমন কোথায়? আমি দ্রুত চোখের জল মুছে বললাম, না না, এমনি, ঘুম আসছে না, সুমন ভেতরে ঘুমাচ্ছে। তুমি এত রাতে? রাজু ভেতরের ফাইলটা দেখালো। আসলে সুমনের একটা ইম্পর্টেন্ট পেপারস আমার কাছে রয়ে গেছে। সকালে মিটিং আছে, তাই না দিয়ে পারলাম না। রাজু ঘরে ঢুকলো। ঘরে তখন পিনপতন নীরবতা। সুমন গভীর ঘুমে। রাজু ফিসফিস করে বলল, তোমার চোখ দেখে তো মনে হচ্ছে খুব কেঁদেছ। সুমনের সাথে কিছু হয়েছে? আমি প্রথমে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু রাজুর কণ্ঠস্বরে এমন একটা আন্তরিকতা ছিল, এমন একটা গভীর উদ্বেগ ছিল, যা আমাকে দুর্বল করে দিল। সে আমার হাতে হালকা করে ধরে সোফায় বসালো। বলো, কি হয়েছে? হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। রাজুর সেই সামান্য স্পর্শে আমার সারা শরীরে যেন একটা মৃদু কাঁপুনি উঠল। এই কয়েক বছরে সুমনের কাছ থেকে এমন নরম স্পর্শ আমি পাইনি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরের সব কষ্ট, সব অভিযোগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি ওকে সব বললাম, সুমনের কাজের চাপ, আমার একাকিত্ব, আমাদের মধ্যকার দূরত্বের কথা। রাজু মন দিয়ে আমার কথা শুনল, একটুও বাধা দিল না, কোনো উপদেশও দিল না। শুধু মাঝে মাঝে আলতো করে আমার কাজে হাত বুলিয়ে দিচ্ছিল সান্ত্বনা দেওয়ার জন্য। আমার কথা শেষ হলে রাজু কিছুক্ষণ চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মিতালি। শুধু তোমার না, এই একই সমস্যা আমারও। বাইরের লোকের কাছে মনে হয় আমরা কত ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের মতো মানুষগুলো একা থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে। রাজু নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কথাও বলল। আমাদের দুজনের একাকিত্ব যেন এক বিন্দুতে এসে মিশল। সেই রাতে আমরা দুজনেই একে অপরের কাছে নিজেদের সবচেয়ে দুর্বল দিকটা প্রকাশ করে ফেললাম। সেই মুহূর্তটা ছিল আমাদের সম্পর্কের মোড় ঘোরানো। আমি উঠে দাঁড়ালাম, বললাম, অনেক রাত হলো রাজু, তুমি যাও এবার। রাজুও উঠল, কিন্তু দরজার কাছে এসে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো কেমন যেন গভীর দেখাচ্ছিল। আবেগের তাড়নায় নাকি ভুল ইশারায় আমি বুঝতে পারলাম না। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মিতালি, সে ফিসফিস করে বলল, তোমার চোখের জল আমার মনকে খুব কষ্ট দিচ্ছে, প্লিজ কেঁদো না। আমি মাথা নিচু করেছিলাম। হঠাৎ অনুভব করলাম রাজু আলতো করে আমার গাল ছুঁয়ে দিল, একটা আঙুল দিয়ে চোখের জল মুছে দিল। সেই স্পর্শটা বিদ্যুতের মতো কাজ করল। আমি জানি এই স্পর্শে কোনো সামাজিক অধিকার নেই, কিন্তু আমার মন তখন এই অধিকারের হিসেব করতে পারছিল না। আমি চোখ তুলে ওর দিকে তাকালাম। রাজুর চোখের গভীরতা তখন অন্য কিছু বলছিল। সেখানে সান্ত্বনা ছিল না, ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমার ভেতরেও জাগছিল। রাজু তার হাতটা আমার কাঁধ থেকে নামিয়ে আলতো করে আমার কোমরের কাছে রাখল। আমার শরীরে তখন অন্যরকম এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। নিজের ওপর আয়ত্ত হারিয়ে আমি সম্ভবত একটুও দূরে সরিনি, বরং মনে হচ্ছিল আমি যেন এটাই চাইছিলাম। রাজু আরও কাছে সরে এলো। ওর শরীরের উষ্ণতা আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল। ও আমার কানের কাছে মুখ নিয়ে শুধু বলল, একটু হাসো মিতালি, তোমাকে হাসি ছাড়া একদম মানায় না। ওর কণ্ঠস্বর শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর সে খুব আলতো করে আমার কপালে একটু চুমু খেলো। এই চুমুতে কোনো বন্ধুত্বের ছাপ ছিল না, ছিল গোপন এক ভালোবাসার ইশারা। এই চুমুতেই আমাদের সম্পর্কটা বন্ধুর বউ আর বন্ধুর স্তর পেরিয়ে অন্য একটা গোপন গলিপথে ঢুকে পড়ল। আমি বাধা দিতে পারলাম না। আমার সমস্ত শরীর অবশ হয়ে এসেছিল সেই অপ্রত্যাশিত উষ্ণতায়। সেই রাতটা ছিল আমাদের নীরব সম্মতি। রাজু চলে যাওয়ার পর সারা রাত আমার ঘুম আসলো না। আমার মনে শুধু একটা চিন্তা, আমি কি করলাম? সুমনের সঙ্গে আমার হাজার সমস্যা থাকুক, আমি কেন রাজুকে সেই সুযোগ দিলাম? এ তো ঘোর অন্যায়। কিন্তু পাশাপাশি অন্য একটা অনুভূতিও ছিল, একটা অপরাধ বোধ মেশানো আনন্দ। পরের দিন থেকে আমাদের দেখা হওয়ার ধরনটা পাল্টে গেল। সুমন তখনও তার রুটিনে ব্যস্ত, কিন্তু রাজুর মনোযোগ এখন কেবলই আমার দিকে। সে অজুহাত খুঁজতে লাগলো আমার সঙ্গে একা দেখা করার। একদিন সুমন অফিসের কাজে বাইরে গেল। রাজু সেদিন বিকেলে ফোন করে জানতে চাইল, তুমি কি এখন একা আছো? আমার বুক কেঁপে উঠল, ভয়ে উত্তেজনায়। আমি শুধু বললাম, হ্যাঁ। রাজু বলল, আমি কি তোমার সঙ্গে একটু দেখা করতে পারি? খুব জরুরি কথা আছে। আমি আর না করতে পারলাম না।
10 মিনিট পর রাজু এলো। দরজায় নক করার আগে আমি খুব দ্রুত নিজেকে একটু গুছিয়ে নিলাম। রাজু ঘরে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমাদের দুজনের চোখেই তখন সেই একই গভীরতা, সেই একই গোপন উত্তেজনা। আমরা বসার ঘরে সোফায় বসলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো কাজের কথা হলো না। রাজু আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তোমাকে দেখলে মনে হয় তুমি যেন আমার কথাগুলোই ভাবছ, সে বলল। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করলাম। এসব কি বলছো রাজু? সে আমার হাতটা ধরল। মিথ্যা বলো না মিতালি, তোমার চোখেও আমি সেই একই তৃষ্ণা দেখেছি, যে তৃষ্ণা আমার চোখেও আছে। রাজুর কথাগুলো যেন আমার ভেতরের ইচ্ছাগুলোকেই প্রকাশ করছিল। আমি সাহস করে বললাম, আমাদের এটা করা ঠিক হচ্ছে না রাজু, সুমন জানতে পারলে সব শেষ হয়ে যাবে। রাজু আমার হাতটা আরও শক্ত করে ধরল, তারপর তার অন্য হাতটা দিয়ে আলতো করে আমার চিবুক তুলে ধরল। কেউ জানবে না মিতালি, এটা শুধু আমাদের দুজনের একটা গোপন জগৎ। একটা ভুল ইশারা থেকে শুরু হলেও আমরা দুজনেই তো জানি আমাদের এই স্পর্শটা কতটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার একাকিত্বের শেষ আশ্রয়। তার এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিল।